where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম এভরিবডি। আমি শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের গণিতের সহশিক্ষক। তোমরা জানো কোভিড-19 ফলে সারা বিশ্বব্যাপী যে মহামারী শুরু হয়েছে, তার ফলে বিগত কয়েক মাস ধরে স্কুলের টিচিং লার্নিং প্রসেস টোটালি বন্ধ। ছাত্রছাত্রীরা বিশেষ করে সমস্যার সম্মুখীন হয়েছে। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই অনলাইন টিচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আজকের এই অনলাইন টিচিং ক্লাসের দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছ, তাদেরকে মালদা জেলা স্কুল তথা আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা রইল। আজকে আমার আলোচ্য বিষয় স্পর্শক ও অভিলম্ব, ট্যানজেন্ট এবং নর্মাল। ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, স্পর্শক এবং অভিলম্ব। প্রথমত স্পর্শক এবং অভিলম্ব কাকে বলে, এই দুটো জিনিস আগে জানতে হবে। স্পর্শক কাকে বলে? ধরি y = fx অপেক্ষকের এটি একটি সন্তত লেখ। y = fx অপেক্ষকের এই সন্তত লেখের উপর একটি বিন্দু P আর একটি বিন্দু Q, তাহলে PQ যুক্ত করলে তাহলে আমরা PQ একটা সরলরেখাংশ পেলাম। এটা হচ্ছে এই অপেক্ষক অর্থাৎ এই বক্রের জ্যা। y = fx বক্রের লেখের উপর P এবং Q দুটো বিন্দু, তাহলে PQ হচ্ছে এই বক্রের একটি জ্যা। এবার দেখো Q বিন্দু P বিন্দুর বাঁ দিকেও থাকতে পারে, ডান দিকেও থাকতে পারে। এখানে ডান দিকে রাখা হয়েছে। তাহলে Q বিন্দু যদি ক্রমশ P এর দিকে অগ্রসর হতে থাকে, তাহলে PQ সরলরেখার অবস্থানও ক্রমশ পাল্টাতে থাকবে এবং Q বিন্দু ক্রমশ P এর দিকে অগ্রসর হতে হতে তার অন্তিম অবস্থান যদি Q এর সঙ্গে মিলে যায়, P বিন্দু যদি Q এর সঙ্গে মিলে যায়, অর্থাৎ Q tends to P হয়, তাহলে আমাদের PQ সরলরেখাটা কেমন হবে? ঠিক এইরকম হয়ে যাবে। তাহলে PQ সরলরেখার লিমিটিং পজিশন হয়ে যাবে এইটা PQ, এখানে T নাম দিয়ে দিই, তাহলে TPQ। অর্থাৎ Q বিন্দু যখন P বিন্দুর উপরে সমাপতিত হয়ে যাবে, তখন PQ সরলরেখাংশের যে লিমিটিং অবস্থান বা সীমাস্থ অবস্থান, লিমিটিং পজিশন, সেটা হয়ে যাবে TPR। তাহলে এই যে TQ সরলরেখাটিকে এই বক্রের স্পর্শক বলা হবে এবং P বিন্দুকে এই TQ স্পর্শকের সাপেক্ষে বলা হবে স্পর্শ বিন্দু, পয়েন্ট অফ কন্ট্যাক্ট।
অর্থাৎ পি হচ্ছে টি কিউ স্পর্শকের পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এবার পি বিন্দুতে যদি টি কিউ সরলরেখার উপর পিএন লম্ব টানা হয়, ধরি পি বিন্দুতে টি কিউ সরলরেখার উপর পিএন লম্ব, তাহলে এই এনপি সরলরেখাকে বলা হবে এই বক্রের অভিলম্ব, এবং পি বিন্দু হচ্ছে এই এনপি অভিলম্বের সাপেক্ষে ওই অভিলম্বের পাদবিন্দু, অর্থাৎ ফুট অফ দ্য নর্মাল এনপি, অ্যান্ড পি ইজ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ দ্য ট্যানজেন্ট টি কিউ, এবং পি ইজ দ্য ফুট অফ দ্য নর্মাল পিএন। তাহলে বোঝা গেল যে স্পর্শ কাকে বলে, অভিলম্ব কাকে বলে। এবার আমরা জানব যে স্পর্শকের প্রবণতা বা অভিলম্বের প্রবণতা বা নতি। এটা তোমরা জানো, 11-এ শিখেছো যে দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা কীভাবে বের করে। আমরা যদি এই কিউ বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্কটাকে যদি আমরা এক্স ওয়াই ধরি, আমরা যদি পি বিন্দুর স্থানাঙ্ককে এক্স ওয়াই ধরি এবং কি বিন্দুর স্থানাঙ্ককে ডেল্টা ওয়াই ধরি, তাহলে এই পি কিউ সরলরেখাংশের প্রবণতা আমাদের বের করতে হবে। আমরা জানি দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা, তার আগে বলে নিই যে ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই। ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই, এক্সের হচ্ছে বৃদ্ধি ডেল্টা এক্স এবং ওয়াইয়ের বৃদ্ধি ডেল্টা ওয়াই। তাহলে এই পি কিউ সরলরেখার প্রবণতা কী হবে? পি কিউ সরলরেখার প্রবণতা, পি কিউ সরলরেখার তোমরা নিশ্চয়ই জানো যে দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা x1 y1 এবং x2 y2। এই দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা কি ছিল? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এটা হচ্ছে xyটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে কি হবে? y2 মাইনাস y1, অর্থাৎ y প্লাস ডেল্টা ওয়াই মাইনাস y1 মানে y ডিভাইডেড বাই x2 বাই মাইনাস x1। এই এখানে 1 নাই, xy আছে, বোঝা গেল? তাহলে এখানে y ক্যান্সেল হয়ে গেছে, x ক্যান্সেল, থাকছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এইটা হচ্ছে পিকিউ সরলরেখার প্রবণতা। আমাদের বের করতে হবে টি পি কিউ সরলরেখার প্রবণতা, অর্থাৎ স্পর্শকের প্রবণতা। তাহলে কখন এটা টিপি কিউ হলো? কখন পি কিউ সরলরেখাটা টিপি কিউ হলো? কখন? যখন কিউ বিন্দুটা পি এর সঙ্গে মিশে গেছে, অর্থাৎ ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা এক্স টেন্স টু জিরো, তখনই আমরা কিউ বিন্দুটা পি বিন্দুতে মিলিত হয়ে যাবে। তাহলে তখন এই টি পি কিউ সরলরেখার প্রবণতা পেয়ে যাব, অর্থাৎ টি পি কিউ সরলরেখার প্রবণতা কত হবে? লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, বোঝা গেল? অর্থাৎ টি পি কিউ এটা একটা স্পর্শক, এই স্পর্শকের প্রবণতা হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো
ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এটা আগেই শিখেছো যে লিমিট এক্স টেন্স টু 0 হলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, যদি এর মান পাওয়া যায় সেই মানটা হবে ডিওয়াই বাই ডিএক্স। এটা আগেই শেখানো হয়েছে। অর্থাৎ স্পর্শকের প্রবণতা, কোনো বক্রের কোনো বিন্দুতে প্রবণতা বলতে ওই বিন্দুতে ওই বক্রের স্পর্শকের প্রবণতাকে বোঝায়। অর্থাৎ এখানে স্পর্শকের প্রবণতা হচ্ছে এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা হলো ডিওয়াই বাই ডিএক্স। এবার তোমরা দেখতে পাচ্ছ যে যদি আমরা বলি অভিলম্বের প্রবণতা কী হবে, তো স্পর্শকের হলো, তাহলে অভিলম্বের প্রবণতা, যেহেতু স্পর্শক এবং অভিলম্ব পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থিত, সুতরাং আমরা এর আগেই শিখেছি একাদশ শ্রেণীতে যে দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের প্রবণতা দ্বয়ের গুণফল হবে -1। তাহলে অভিলম্বের প্রবণতা এর সঙ্গে যদি গুণ করি তাহলে গুণফল হবে -1, অর্থাৎ অভিলম্বের প্রবণতা হয়ে যাবে তাহলে স্পর্শকের প্রবণতা লিখি আগে। তাহলে স্পর্শকের প্রবণতা at the point xy, আর অভিলম্বের প্রবণতা হবে তাহলে দুটো প্রবণতার গুণফল -1। তাহলে একটা প্রবণতা জানি, তাহলে কী হবে, -1কে এর প্রবণতা দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল, অর্থাৎ মাইনাস dx বাই dy at the point xy। বুঝতে পারলে? তাহলে কোনো বক্রের স্পর্শকের প্রবণতা এক্স ওয়াই বিন্দুতে dy বাই dx এবং অভিলম্বের প্রবণতা -dx বাই dy, এই দুটোর গুণফল হচ্ছে -1, যেহেতু এরা পরস্পরের সঙ্গে লম্ব। তাহলে এটা জানা গেল। এবার আমরা কিছু প্রবলেমে ঢুকে যাই যে এবার দেখো x1 y1 বিন্দুতে, x1 y1 বিন্দুতে যদি ক্যাপিটাল এক্স ও ক্যাপিটাল ওয়াই চলমান অপেক্ষক হয়, ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই চলমান অপেক্ষক হয়, তা এবং তাহলে এক্স ওয়াই বিন্দুতে ওয়াই ইকাল টু এফ এক্সের স্পর্শকের সমীকরণ কী হবে, অভিলম্বের সমীকরণ কী হবে। তাহলে আমাদের যেহেতু এক্স ওয়াই চলমান অপেক্ষক এবং আমাদের বিন্দু হচ্ছে স্মল এক্স স্মল ওয়াই, তাহলে স্মল এক্স স্মল ওয়াই বিন্দুগামী সরলরেখার প্রবণতা আমরা প্রবণতা জানি, এক্স ওয়াই বিন্দুতে প্রবণতা এই যে dy dx at the point xy, এবং বিন্দুটাও জানি এক্স ওয়াই বিন্দুগামী। তাহলে সরলরেখার সমীকরণ কী ছিল আমাদের মনে আছে 11-এ, যে বিন্দু প্রবণতা আকারে যে সমীকরণটা ছিল y মাইনাস y1। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে, y মাইনাস y1 মানে চলমান এক্সিস y মাইনাস y1 স্মল y ইকাল টু এক্স ওয়াই বিন্দুতে প্রবণতা dy dx ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। বোঝা গেল? এবার যদি বিন্দুটা x1 y1 বিন্দু হয়, xy না হয়ে x1 y1 বিন্দু হয়, x1 y1 বিন্দু, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে x1 y1 বিন্দুতে?
তাহলে এটা হচ্ছে dy dx at the point x1 y1 আর অবিলম্বের প্রবণতা একই রকমভাবে হবে at the point x1 y1 তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা নির্ণয় করব তাহলে সমীকরণ কি হবে সেই বিন্দু প্রবণতা আকারে y minus y1 dy dx at the point x1 y1 into x minus x1 এটি হচ্ছে x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা অর্থাৎ y equal to fx অপেক্ষকের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y equal to fx অপেক্ষকের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y minus y1 equal to dy dx at the point x1 y1 into x minus x1 এবার দেখো স্পর্শক যদি এই স্পর্শকটা যদি x অক্ষের সমান্তরাল হয় তার আগে একটা বলে নিই যে প্রবণতা কাকে বলে এটা তোমরা একাদশ শ্রেণীতে শিখেছো প্রবণতা কাকে বলে কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে সেটা হচ্ছে আনতি এবার এই কোণের ট্যানের মান অর্থাৎ যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে ট্যান থিটাকে বলা হবে ওই সরলরেখার প্রবণতা বা নতি অর্থাৎ কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে ট্যানের মানকেই বলা হয় ওই সরলরেখার নতি বা প্রবণতা তাহলে এখানে ধনাত্মক দিকের সহিত যদি থিটা কোণ উৎপন্ন করে থাকে তাহলে dy dx at the point x1 y1 সমান ট্যান থিটা এবার বলা হচ্ছে স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় এই স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে কি পাবো ট্যান থিটা ইকুয়াল টু 0 কেন 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে সমান্তরাল হয়ে গেলে তো এরকম একটা x অক্ষের সঙ্গে সমান্তরাল তাহলে এর সঙ্গে এর কোণ কত 0 তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 0 ট্যান থিটা তার মানে কি যে dy at the point x1 y1 equal to 0 তাহলে এখানে যে 0 বসিয়ে দিই কি হবে y minus y1 equal to 0 y minus y1 equal to 0 y minus y1 equal to 0 অর্থাৎ y equal to y1 বুঝা গেল অর্থাৎ ওই y equal to fx অপেক্ষকের x1 y1 বিন্দুতে স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে y minus y1 equal to 0 অর্থাৎ y equal to y1 অবিলম্ব কি হবে যদি অবিলম্বের সমীকরণ কি হবে যদি অবিলম্ব হয় স্পর্শক অবিলম্ব মানে হচ্ছে x অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে যেহেতু x অক্ষের স্পর্শক হচ্ছে x অক্ষের সমান্তরাল তাহলে অবিলম্বটা কি হবে x অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ অর্থাৎ tan 90 থিটা কোণ যদি উৎপন্ন করে থিটার মান 90 ডিগ্রি তাহলে tan থিটা সমান tan 90 মানে tan 90 এর মান কত ইনফিনিটি তাহলে আমাদের যদি অবিলম্ব সমীকরণ আমরা বের করি তাহলে কি হবে y minus y1 এটা হয়ে যাবে কত tan 90 মানে ইনফিনিটি তাহলে কি হচ্ছে যে y minus y1 by x minus x1 equal to tan 90 মানে ইনফিনিটি
বুঝা গেল? তাহলে অভিলম্বের সমীকরণ হচ্ছে এটা, এখান থেকে পেলাম যে x1 x মাইনাস x1কে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু ইনফিনিটি। তা দেখো ইনফিনিটি বাঁ দিকে ভগ্নাংশ আকারে আছে, তাহলে একটা ভগ্নাংশের মান কখন ইনফিনিটি হয়, কখন 0 হয় আর কখন ইনফিনিটি হয়? যখন লব 0 তখন ভগ্নাংশের মান 0 হবে, আর যখন হরের মান 0 তখন ওই ভগ্নাংশের মানটা হবে ইনফিনিটি। তার মানে কি পাচ্ছি, x মাইনাস x1 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু x1। বোঝা গেল? তাহলে x অক্ষের সমান্তরাল হলে আমরা কি পেলাম, স্পর্শক y ইকুয়াল টু y1 আর অভিলম্ব x ইকুয়াল টু x1। আচ্ছা, আমরা প্রবলেমে চলে যাই, কিছু অঙ্ক করি। তাহলে এইগুলো মনে রাখতে হবে যে প্রবণতা জানা থাকলে আর বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ কী হবে সেটা আমরা একাদশ শ্রেণীতে শিখেছি, যে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এমটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন বা প্রবণতা, সরলরেখার প্রবণতা। এবার আমরা স্পর্শকের সমীকরণ বার করব। এটা জানো কিসের সমীকরণ? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। মানে কেন্দ্র যখন মূলবিন্দুতে, কেন্দ্রটা মূলবিন্দুতে আর ব্যাসার্ধ a, তখন বৃত্তের সমীকরণ হবে এই আকার, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের, একসঙ্গে দুটোই করি, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এইটা আমরা বের করবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা। প্রথমত স্পর্শক বার করবো, পরে অভিলম্ব। তাহলে আমাদের এতক্ষণ কি শিখলাম, যে আমাদের dy dx বার করতে হবে অ্যাট দ্য পয়েন্ট x1 y1। তো এইটা আগে বের করি। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, কি পাবো 2x প্লাস 2y dy dx ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বের করি, বা dy dx মাইনাস x বাই y। তাহলে অ্যাট দ্য পয়েন্ট x1 y1 অতএব dy dx অ্যাট দ্য পয়েন্ট x1 y1 কি হবে, মাইনাস x1 বাই y1। যেহেতু অবিলম্ব করব ওটা পরে করছি, আগে এটা করে নিই। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা পেয়ে গেলাম মাইনাস x1 y1। তাহলে এবার x1 y1 বিন্দুতে প্রবণতা পেয়ে গেলাম, তাহলে সেই সরলরেখার সমীকরণ সেটাই হবে স্পর্শকের সমীকরণ। তাহলে কী হবে, অতএব স্পর্শকের সমীকরণ
y minus y1 equal to ওই যে dy by dx at the point x1 y1 হচ্ছে minus x1 by y1 into x minus x1 বুঝা গেল যে বিন্দু প্রবণতা আকার এটা হচ্ছে একাদশ শ্রেণীতে শিখেছি বিন্দু প্রবণতা আকার অর্থাৎ x1 y1 বিন্দুগামী এবং প্রবণতা যদি m হয় তাহলে সরলরেখার সমীকরণ y minus y1 equal to m into x minus x1 m এর মান এখানে বার করেছি minus x1 by y1 বসিয়ে দিয়েছি এরপরে কোন গুণ করো y1 দিয়ে গুণ করে দাও তাহলে y1 minus y1 square equal to minus x1 plus x1 square পক্ষান্তর করি x যুক্ত পদটা বাম দিকে নিয়ে আসি তাহলে x1 এটা চলে এলো y যুক্ত পদ লিখি y1 ডান দিকে x1 স্কয়ার প্লাস এটা যাচ্ছে যেহেতু x1 y1 বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত যেহেতু x1 y1 বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত তাহলে আমরা কি পাবো x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বসিয়ে দাও তাহলে ইকুয়াল টু a স্কয়ার লিখে দিবে যেহেতু x1 y1 বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত অবস্থিত হয়ে গেল তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তের উপর অবস্থিত x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 ইকুয়াল টু a স্কয়ার এবার আমরা স্পর্শকের সমীকরণ বের করলাম এবার অভিলম্বের সমীকরণ আচ্ছা অভিলম্বের সমীকরণটা ওই বৃত্তের উপরেই বার করি যে অভিলম্বের সমীকরণ তাহলে স্পর্শকের সমীকরণ আমার হয়ে গেল তাহলে এই পর্যন্ত আমাদের লাগছে এটা লাগছে আমাদের dy dx এটাও লাগছে এটাও লাগবে আচ্ছা এটা dy dx তাহলে আমাদের অভিলম্ব হলে কি হবে মাইনাস dx dy তাহলে অতএব মাইনাস dx dy at the point x1 y1 কত হবে তাহলে y1 by x1 এইটা তাহলে অভিলম্বের প্রবণতা পেয়ে গেলাম এবার অভিলম্বের সমীকরণ লিখব ডান দিকে এবার লিখি অতএব অভিলম্বের সমীকরণ x1 y1 বিন্দুতে কি হবে y minus y1 equal to প্রবণতা অবিলম্বের প্রবণতা এটা y1 by x1 into x minus x1 সিম্পলিফাই করে নেই তাহলে y1 x আর x1 y y1 x এদিকে আছে তাহলে y1 x আর x1 y টা ডান দিকে নিয়ে যাচ্ছি minus x1 y equal to আচ্ছা এটা গুণ করেই বসাই x1 y minus x1 y1 equal to xy1 minus x1 y1
বুঝা গেল? আবার দেখে নাও যে এখানে মাইনাস ডিএক্স ডিওয়াই বার করতে হবে। মাইনাস ডিএক্স ডিওয়াই বার করলে আমাদের কি হলো? এটা পজিটিভ হয়ে গেল, উল্টে গেল y1/x1, y1/x1। এবার অভিলম্বের সমীকরণ y minus y1 into y1/x1 into x minus x1, এইটা সমীকরণ। x1y minus x1y1 into y1x minus y1x1, এটা কেটে যাচ্ছে এইটা। তাহলে এটা যদি একদিকে নিয়ে আসি তাহলে ওই xy1 minus x1y equal to 0, বুঝা গেল? অর্থাৎ এর আগে যে স্পর্শকের সমীকরণটা বের করেছিলাম, স্পর্শকের সমীকরণটা মনে আছে? এটা অভিলম্বের সমীকরণ পেয়েছি। স্পর্শক কি ছিল? স্পর্শক ছিল x1 প্লাস y1 ইকুয়াল টু a স্কোয়ার। তোমরা ক্লাস 11-এ শিখেছো যে এই সরলরেখা এবং এই সরলরেখা পরস্পর লম্ব, কারণ দেখতে পাচ্ছ যে x এর সহগ আর y সহগের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে এবং একটার চিহ্ন চেঞ্জ হয়েছে এবং ধ্রুবক ফলটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং অভিলম্বের সমীকরণ, আর যেহেতু অভিলম্ব এটা যদি বৃত্তের স্পর্শক হয় তাহলে অভিলম্বটা বৃত্তের কেন্দ্রগামী হবে, সবসময় বৃত্তের কেন্দ্রগামী। তাহলে বৃত্তের কেন্দ্রগামী মানে কি? এই বৃত্তটার কেন্দ্র কি? 0,0, 0,0 বিন্দুগামী যদি কোনো সরলরেখা হয় তার ধ্রুবক পদ 0 হবে। সুতরাং এই এখানে ধ্রুবক পদ 0ই বেরিয়েছে। তাহলে অভিলম্বের সমীকরণ স্পর্শকের সমীকরণ কার? x² প্লাস y² ইকুয়াল টু a² বৃত্তের উপর অবস্থিত x1 y1 বিন্দুতে। বোঝা গেল? এরপরে ছোট ছোট অঙ্ক ধাপে ধাপে এগিয়ে যায়। আচ্ছা, x³ minus x² minus 2x plus y minus 4 equal to 0। এই বক্রের যে সব বিন্দুতে স্পর্শকের প্রবণতা ওয়ান, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাদের স্থানাঙ্ক কত? এই বুঝতে পারলে যে x³ minus x² minus 2x plus y minus 4 equal to 0 বক্রের যে সব বিন্দুতে স্পর্শকের প্রবণতা 1 সেই সকল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে ধরি কি দেখো যে বিন্দু বলেছে, ধরি এই বক্রের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক, একটি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, ধরি প্রদত্ত বক্রের উপর অবস্থিত একটি বিন্দু x1 y1, তাহলে আমরা x1 y1 বিন্দুতে এই বক্রের প্রবণতা বের করব। তাহলে এটাকে dy dx বার করতে হবে। x³ minus x² minus 2x plus y minus 4 equal to 0। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x।
এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 প্লাস dy dx ইকুয়াল টু 0। অতএব dy dx মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 2, তাহলে অ্যাট দ্য পয়েন্ট x1 y1 বের করবো dy dx। অতএব dy dx at the point x1 y1 কত হচ্ছে 3x1 স্কোয়ার প্লাস 2x1 প্লাস 2। বক্রের প্রবণতা পেয়ে গেলাম, স্পর্শকের প্রবণতা পেয়ে গেলাম, তাহলে আমাদের স্পর্শকের প্রবণতা দেওয়া আছে 1, তাহলে প্রশ্ন অনুসারে এইটা ইকুয়াল টু 1, অর্থাৎ মাইনাস 3x1 স্কোয়ার প্লাস 2x1 প্লাস 2 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা x1 এর মান বের করবো এই সমীকরণ থেকে। সমীকরণকে সমাধান করো, তাহলে 3x1 স্কোয়ার মাইনাস 2x1, ডান দিকে নিয়ে যাচ্ছি সব, এদিকে হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 1 ইকুয়াল টু 0। মিডিল টার্ম ফ্যাক্টর, মধ্যপদ বিশ্লেষণের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ বুঝতেই পারছো, 3 1 গুণ করলে 3 আর 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 3x1 স্কোয়ার মাইনাস 3x1 প্লাস x1 minus 1 equal to 0। তাহলে 3x1 কমন, x1 minus 1 plus x1 minus 1 equal to 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, x1 minus 1 কমন যাচ্ছে, ইন্টু 3x1 প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব x1 ইকুয়াল টু এটা থেকে 1 হয়, এটা 0 হবে না, এটা 0 হবে, কমা এটা থেকে হচ্ছে মাইনাস 1 3। এই তাহলে x1 এর দুটো মান পেয়ে গেলাম, x1 এর দুটো মান পেয়ে গেলাম, তাহলে আমাদের y1 এর মান বের করতে হবে। যেহেতু x1 y1 বিন্দুটি এই বক্রের উপর অবস্থিত, তাহলে কি হবে আমাদের এখান থেকে x1 এর মান বসালে আমরা পাচ্ছি এই x1 কিউব মাইনাস x1 স্কোয়ার মাইনাস 2x1 প্লাস y1 মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে x1 এর মান বসিয়ে দিই, যেহেতু বক্রটি x1 y1 বিন্দুগামী, তাহলে কি পাচ্ছি y1 ইকুয়াল টু 1 বসালে 1 minus 1 minus 2 minus 4 minus 6, তাহলে 6 হয়ে গেল, 6 1 বসালে 6। এবার 1/3 যদি মাইনাস 1/3 বসায় তাহলে কত হচ্ছে, মাইনাস 1 27, এটা দেখি মাইনাস 1 27 মাইনাস হচ্ছে 1 9 1/9 মাইনাস হচ্ছে প্লাস 2 3 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস y1। এটা কত হচ্ছে দেখুন, 27 মাইনাস 1 মাইনাস 3 প্লাস 18 1
আচ্ছা এটা আচ্ছা ঠিক মাইনাস 4 7 28 108 এইটা এখান থেকে y1 একটা পেয়ে যাব কত পাচ্ছি 3 4 4 কমে যাচ্ছে তাহলে 104 4 100 আচ্ছা 12 112 6 12 কমছে 6 6 কমছে 96 মাইনাস 96 বাই 27 মাইনাস 96 বাই 27 ইকুয়াল টু y1 তাহলে এটা প্লাস হয়ে গেল কিন্তু মাইনাস আছে এটা কাটবে 3 3 9 3 2 6 32 9 তাহলে ওটা হচ্ছে 32 9 তাহলে x1 এর দুটো মান পেলাম y1 এর দুটো পেলাম তাহলে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কি হবে 1, y6 আর একটা হচ্ছে -1 3, 32 32/9 এই দুটো বিন্দু বোঝা গেল এর পরের অঙ্ক একটা করি x² প্লাস 3y² ইকুয়াল টু 4 এই উপবৃত্তের যে সকল স্পর্শক এই উপবৃত্তের যে সব স্পর্শক যে সকল স্পর্শক 3x প্লাস y 3x প্লাস y মাইনাস 7 ইকুয়াল টু 0 সরলরেখার সমান্তরাল তাদের সমীকরণ নির্ণয় করো তাদের সমীকরণ নির্ণয় করো বোঝা গেল যেটা উপবৃত্ত x² প্লাস 3y² ইকুয়াল টু 4 এর স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে যে স্পর্শকগুলি হচ্ছে 3x প্লাস y মাইনাস 7 ইকুয়াল টু 0 এই সরলরেখার সমান্তরাল এই সরলরেখা আগে লম্বটা করি সরলরেখার আচ্ছা থাক এই সরলরেখার সমান্তরাল সেই স্পর্শকের সমীকরণগুলো নির্ণয় করব তাহলে প্রথমত আমরা এই স্পর্শকের প্রবণতা বার করব এই উপবৃত্তের উপর x1 y1 বিন্দুতে প্রবণতা নির্ণয় করব এবং ওর যে প্রবণতা বেরোবে আর এখানে যে সরলরেখার সমান্তরাল আছে স্পর্শক আর এই সরলরেখা দুটো সমান্তরাল তাহলে স্পর্শকের যে প্রবণতা আর এই সরলরেখার যে প্রবণতা এরা পরস্পর সমান হবে যেহেতু সমান্তরাল আছে তাহলে এইকে আবার dy dx বার করি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x তাহলে x² প্লাস 3y² ইকুয়াল টু 4 এটাকে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কি পাচ্ছি 2x প্লাস 6y ইন্টু dy dx ইকুয়াল টু 0
ডান দিকে ধ্রুবক পদ আছে, তার ডেরিভেটিভ 0 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখান থেকে অতএব ডিওয়াই ডিএক্স কত হচ্ছে মাইনাস 2x বাই 6y, অর্থাৎ মাইনাস x বাই 3y। বুঝা গেল? তাহলে এই যে স্পর্শক প্রবণতা পেলাম, সেই স্পর্শক বলছে এই সরলরেখার সমান্তরাল 3x প্লাস y মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এই সরলরেখার সমান্তরাল যদি হয় তাহলে এই সরলরেখার প্রবণতা আর স্পর্শকের প্রবণতা পরস্পর সমান হবে। তাহলে যেহেতু স্পর্শক 3x প্লাস y মাইনাস 7 ইকুয়াল টু 0 সরলরেখার সমান্তরাল, অতএব কি পাবো ডিওয়াই ডিএক্স, আর ডিওয়াই ডিএক্স লেখার দরকার নাই, এই যে মাইনাস এক্স বাই 3y ইকুয়াল টু, এখানে প্রবণতা কত বলো, সরলরেখার প্রবণতা আকারে প্রকাশ করতে হবে y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে y ইকুয়াল টু mx, ডান দিকে গেল মাইনাস 3x, মাইনাস 3x হলে m এর মান হচ্ছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 মাইনাসের 2 থেকে বাদ হয়ে গেছে, তাহলে x ইকুয়াল টু 3y। এবার x ইকুয়াল টু 3y এই উপবৃত্তে বসিয়ে দিই। তাহলে কি পাচ্ছি, উপবৃত্তের সমীকরণ থেকে কি পাচ্ছি যে x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু 4 সমীকরণে x ইকুয়াল টু 3y বসিয়ে পাই। বসিয়ে পাই কিভাবে বসালে, এখানে 3y বসিয়ে দিই, তা মুছে দিচ্ছি। তাহলে কি হচ্ছে x 3y, তাহলে 3y স্কোয়ার প্লাস এখানে আছে 3y স্কোয়ার ইকুয়াল টু 4 বা 3 বর্গ 9y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, তাহলে 12y স্কোয়ার ইকুয়াল টু 4 বা y স্কোয়ার ইকুয়াল টু 4/12 মানে 1/3। অতএব y ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। তাহলে বিন্দু পেয়ে গেলাম x1 y1 বিন্দু, x এর মান, তাহলে এখান থেকে x এর মানটা বের করে নিই। অতএব x সমান যদি প্লাস 1/√3 নিই, তাহলে প্লাস 1/√3 নিলে √3 আর মাইনাস 1/√3 নিলে -√3। তাহলে দুটো বিন্দু পেলাম, √3 1/√3 এবং -√3 -1/√3। তাহলে বিন্দুগুলো কি হলো, বিন্দুগুলি হলো √3, 1/√3 ও -√3, -1/√3। তাহলে এই দুটো বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, লিখে ফেলি। অতএব যে √3,
1/√3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। বিন্দুতে স্পর্শকের সমীকরণ। কি হবে? y minus y1 1/√3 y minus y1 1/√3 equal to m। কি ছিল প্রবণতায়? সরলরেখা প্রবণতায় কি ছিল? কি ছিল জানো এটা? সরলরেখাটা 3x plus y minus 7 equal to 0। তাহলে এটা ছিল -3, প্রবণতা -3। কি সরলরেখা ছিল আমাদের? -3 into x minus xy minus √3। এইটা একটু সিম্পলিফাই করে নিই। তাহলে √3y minus 1 equal to minus 3√3 x plus 9 3√3 into √3 এটা +9 সাজিয়ে নিই। তাহলে এটা বাম দিকে চলে আসছে 3√3 x plus √3y 1 ডান দিকে চলে গেল equal to 10। তাহলে √3, 1/√3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করলাম। সিমিলারলি -√3 -1/√3 তে এই সমীকরণ বের করা যাবে একই রকমভাবে। এটা করে নেবে। বোঝা গেছে? আচ্ছা, আর একটা অঙ্ক করি। x² plus by² equal to 1 এবং cx² plus dy² equal to 1। এই দুটো বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলে দেখাও 1/a minus 1/b equal to 1/c minus 1/d। বোঝা গেছে যে x² plus bx x² plus by² equal to 1 এবং cx² plus dy² equal to 1 এই দুটি বক্র যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে প্রমাণ করো 1/a minus 1/b equal to 1/c minus 1/d। আচ্ছা, দুটো বক্র যদি লম্বভাবে ছেদ করে মানে কি? যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে দুটো বক্রেরই স্পর্শক পরস্পর লম্ব থাকবে। অর্থাৎ যে স্পর্শক বিন্দুতে দুটো বক্র যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে দুটো বক্রের স্পর্শক পরস্পর লম্ব হবে। সুতরাং দুটো ধরি x1 এবং y1 বিন্দুতে এই বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করেছে। তাহলে x1 y1 বিন্দুতে দুটো বক্রের স্পর্শকের সমীকরণ বার করতে হবে। অর্থাৎ স্পর্শকের সমীকরণ দরকার নাই, প্রবণতা বার করতে হবে। তো ধরে লিখে নাও, ধরি x1 এবং x1 y1 বিন্দুতে বক্র দুটি পরস্পরকে ছেদ করেছে। ধরি x1, y1 বিন্দুতে বক্র দুটি পরস্পরকে
লম্বভাবে ছেদ করে। তাহলে কি x1 y1 বিন্দুটি দুটো বক্রের উপর অবস্থিত হবে। অতএব ax1 স্কয়ার প্লাস by1 স্কয়ার ইকুয়াল টু 1 এবং cx1 স্কয়ার প্লাস by1 স্কয়ার ইকুয়াল টু 1 পেলাম। যেহেতু x1 y1 বিন্দুটি দুটি বক্রের উপর অবস্থিত, এবার at the point x1 y1 এর dy dx বার করব, এর dy dx বার করব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে x স্কয়ার প্লাস by স্কয়ার equal to 1, differentiating with respect to x কি বলছি 2ax plus 2by dy dx equal to 0। তাহলে এখান থেকে পাচ্ছি dy dx কত পাচ্ছি minus ax by by minus ax by by ax by by। অতএব x1 y1 বিন্দুতে কি হবে, অতএব dy dx at the point x1 y1 কি বললাম মাইনাস ax1 by by1 এটা। এবার এই নেক্সট বক্রের dy dx বার করব। দুই নম্বর বক্র কি ছিল c x স্কয়ার প্লাস dy স্কয়ার ইকুয়াল টু 1। এটা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট করি কি পাচ্ছি 2cx প্লাস 2 dy dx লিখিও। অতএব dy dx minus cx by dy at the point বার করি। অতএব dy dx at the point x1 y1 সমান minus cx1 by dy1। যেহেতু বক্র দুটো পরস্পরের সঙ্গে লম্ব, অর্থাৎ দুটো বক্রের যে স্পর্শকের প্রবণতা তারা সমান হবে, এই তাদের গুণফল -1 হবে যেহেতু পরস্পর লম্ব বলেছে। এবার অতএব প্রশ্নানুসারে বোঝা গেল কি বললাম, যে বক্র দুটো পরস্পরকে লম্বভাবে স্পর্শ করে, অর্থাৎ স্পর্শ বিন্দুতে দুটো বক্রের যে প্রবণতা স্পর্শকের যে প্রবণতা তাদের গুণফল হবে -1। তাহলে এই একটা প্রবণতা এই একটাই প্রবণতা, তাহলে মাইনাস ax1 by by1 ইন্টু মাইনাস cx1 by dy1 ইকুয়াল টু -1। সিম্পলিফাই করি বা acx1 স্কোয়ার বাই b dy1 স্কোয়ার ইকুয়াল টু -1 হলো। তাহলে এবার এখান থেকে x1 স্কোয়ার বাই y1 স্কোয়ার বের করতে হবে আমাকে, x1 স্কোয়ার বাই y1 স্কোয়ার
x1 স্কয়ার বাই y1 স্কয়ার মানটা বসাতে হবে। তাহলে দেখো যে দুটো বক্র ছিল মুছে দিয়েছি আমি, যে বক্র দুটো এই যে এখানে লেখা আছে x1 y1 বিন্দুগামী, যেহেতু বক্র দুটো x1 y1 বিন্দুগামী ছিল তাহলে এটা আমরা লিখতে পারি, বিন্দু বসিয়ে দিলাম x1 স্কয়ার প্লাস by1 স্কয়ার ইকুয়াল এবং cxn স্কয়ার প্লাস dy1 স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে যেহেতু দুদিকেই 1 তাহলে এটা সমান এটা, তাহলে এই দুটো সমান হবে। সমান করলে কি পাচ্ছি, তাহলে ax1 স্কয়ার প্লাস by1 স্কয়ার ইকুয়াল টু cx1 স্কয়ার প্লাস dy1 স্কয়ার। হ্যাঁ, এবার x1 স্কয়ারটা নিয়ে এসে বাঁ দিকে কমন নিই বা x1 স্কয়ার, তাহলে এটা হচ্ছে a মাইনাস c, ডান দিকে y1 স্কয়ারটা রাখি, d আছে মাইনাস b, তাহলে x1 স্কয়ার কার মধ্যে আছে x1 স্কয়ার বাই y1 স্কয়ার, এটা বের কর, x1 স্কয়ার বাই y1 স্কয়ার ইকুয়াল টু d মাইনাস b, ডান দিকে আছে d মাইনাস b বাই a মাইনাস c। এই মান এখানে বসিয়ে দেবো, বসিয়ে দাও, বা ac বাই bd ইন্টু d মাইনাস b বাই a মাইনাস c ইকুয়াল টু মাইনাস 1। এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে কি হবে, এইটা গুণের ডান দিকে যাচ্ছে আর এটা গুণের বাঁ দিকে থাকছে, ACD মাইনাস ABC ডান দিকে চলে যাচ্ছে, মাইনাস অনেক সময় গুণ হয়ে গেলো, ABD মাইনাস ABD। আচ্ছা, এটা মুছে দিই, আর BCD প্লাস হয়ে যাচ্ছে, প্লাস BCD। এই তাহলে আমাদের বাঁ দিকে ছিল 1/a, অর্থাৎ a বর্জিত পদটা বাঁ দিকে রাখতে হবে, a বর্জিত পদ এদিকে এখানে থাকলে যদি থাকছে, আর b বর্জিত পদটা ডান দিকে রাখবো এইটা, তাহলে এটা ডান দিকে নিয়ে যায়, এটাকে বাঁ দিকে নিয়ে আসি, ABD মাইনাস ABC ইকুয়াল টু ডান দিকে BCD মাইনাস ACD। উভয় পক্ষকে ABCD দিয়ে যদি ভাগ করে যাওয়া যায়, ABCD দিয়ে ভাগ করে দেওয়া যায়, উভয় পক্ষকে ABCD দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি, 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 1/c মাইনাস 1/d। দেখো বোথ সাইডকে ABCD ডিভাইড করলে এটা চলে আসছে, বোঝা গেছে। তাহলে আজকের এই চ্যাপ্টার মোটামুটি এখানেই শেষ হলো, আরও কিছু অঙ্ক আছে, পরে সময় হলে কিছু অঙ্ক দিয়ে পুরোপুরি চ্যাপ্টারটা শেষ করব। তো তোমরা ভালো করে পড়বে, প্রবলেম হলে পরে আরও কিছু প্রবলেম আলোচনা করব। ভালো থাকো এবং এগিয়ে চলো, তোমাদের প্রতি আমার আশীর্বাদ রইল। ধন্যবাদ।